ঢাকাসহ সারা দেশে চলছে পানির নীরব সংকট। একদিকে সুপেয় পানির অভাব, অন্যদিকে সেচের জলাধারগুলোতেও পড়েছে টান। দক্ষিণের পানিতে বাড়ছে লবণাক্ততার প্রভাব। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তরের নিচে নামছে 2 থেকে 4 মিটার পর্যন্ত। তাদের গবেষণা বলছে 1996 সালের ঢাকার পানির স্তর ছিল 25 মিটার, 2010 সালে 60 মিটার আর 2023 সালে তা এসে ঠেকেছে 75 মিটার নিচে। আশঙ্কা করা হচ্ছে 2050 সাল নাগাদ পানির এই স্তর নামতে পারে 120 মিটার পর্যন্ত। দর্শক, পানির এই সংকট নিয়ে আজ সারাদিন সংবাদ প্রচার করেছে এখন টেলিভিশন। এ নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আগামী 1 ঘন্টা এ নিয়ে আরও বিস্তার আলোচনা করব, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জলবায়ু বিশেষজ্ঞ, ভৌগোলিক বিশ্লেষক আমার সহকর্মীরা অংশ নেবেন। আমরা আলোচনার নাম দিয়েছি পানি ভাবনা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আমার সাথে আছেন পানি উন্নয়ন বোর্ডের পরিচালক ডক্টর আনোয়ার জাহিদ, আছেন জলবায়ু বিশেষজ্ঞ ও CEGIS এর নির্বাহী পরিচালক ডক্টর মালিক ফিদা এ খান এবং আমার সহকর্মী সাজিদ আরাফাত। আপনাদের স্বাগত। এছাড়া আমার সাথে যুক্ত আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হারুন চৌধুরী দেখতে পাচ্ছি, এবং বগুড়া থেকে আমার সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। আপনাদেরকে স্বাগত, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবং কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন। তিনি হলেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল্লাহ। হাই, আমরা তাদের সঙ্গে আলোচনা যুক্ত হবো, আপনাদের সঙ্গে যুক্ত হবো। তার আগে একটু জানিয়ে দিতে চাই, আজকে পানির যে নানান সংকট, আমরা যদি বলি ব্যবহারযোগ্য পানি, নগরের পানি, ওয়াসার পানি কিংবা উপকূলের পানি, এ নিয়ে আমরা একটি বিস্তর প্রতিবেদন তৈরি করেছি। আমাদের সহকর্মীরা করেছেন ঢাকা থেকে, বগুড়া থেকে এবং সাতক্ষীরা থেকে। আমাদের সহকর্মী সাজিদ আরাফাত সেটি করেছেন, হেদায়েতুল ইসলাম বাবু ছিলেন এবং সাতক্ষীরা থেকে আমাদের রাজীব ছিলেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। সাজিদ, আপনি একটু বলবেন এই প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে একদম খুব ছোট্ট করে, যে পানির যে আমরা অনেকগুলো বিষয় বলি, ভূগর্ভস্থ পানি, ব্যবহার পানি, উপকূলীয় এলাকার পানি, মানে কোথায় কি সংকট দেখতে পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। পানির যে ভাবনা বা পানির যে সংকট, আজকে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, শুরুতে যদি বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনে পানির যে প্রভাব, পানির যে ব্যবহার কাজ বা খাওয়া, সুপেয় পানি বলি, একেবারেই অনস্বীকার্য বলা চলে। কিন্তু আমরা দেখছি যে এই পানির নীরব একটি সংকট চলছে। আমরা রাজধানীতে কাজ করতে গিয়ে দেখেছি সেখানে সুপেয় পানির সংকট, বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায়। আমরা ভাসানটেকে গিয়েছি, যাত্রাবাড়ি বা জুরাইন এলাকা, এইসব এলাকায় আমরা দেখেছি ওয়াসার যে লাইনের পানির পাম্প রয়েছে বা পানির যে সংযোগগুলো রয়েছে, সেগুলোতে বিশুদ্ধ পানির বেশ অভাব রয়েছে। আমরা সেটি দেখতে পেয়েছি এবং সেই এলাকার মানুষ অভিযোগ করেছে আমাদেরকে যে প্রতিদিনকার যে ব্যবহার্য পানি, যেটি রান্নার কাজে বা খাওয়ার কাজে বা অন্যান্য সাংসারিক কাজে যে ব্যবহার হয়, সেই পানিতে তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না। সেখানে ময়লা, দুর্গন্ধযুক্ত, যেটি খাওয়ার উপযোগী নয়। তারা এই পানির অভাবটা বোধ করছেন বলেই বিভিন্ন জায়গায়, আশেপাশের এলাকায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ডিপ টিউবওয়েল বসিয়ে সেখানে পানির জার বিক্রি করে, জার প্রতি টাকা দিয়ে সেখান থেকে বিশুদ্ধ পানি কিনতে হয়। তারা ওয়াসার পানি সেই না খেয়ে গভীর নলকূপের যে পানি, সেখান থেকে বাড়তি টাকা দিয়ে তারা কিনে আনছে খাওয়ার জন্য এবং রান্না করার জন্য। এতে কি সংকট বাড়ছে কিনা গভীর নলকূপের কারণে? এইটা একটা বড় বিষয়, যে ভূগর্ভস্থ পানি আসলে কত দূর থেকে তুলে আনা হবে সেইটার নির্দিষ্ট কোনো পরিমাপ আছে কিনা, সেটা এখন পর্যন্ত গবেষণায়, সেটা আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে অতিথি রয়েছে। আমি একটু যেতে চাই বগুড়া, আমার সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু রয়েছেন। বাবু, আপনার তো উত্তর অঞ্চলে পানির, আমরা ঢাকা শহর যদি বলি, শহর কেন্দ্রিক আমাদের দৈনন্দিন কাজে যতটা পানি লাগে, সেই পানি আপনাদেরও লাগে উত্তরাঞ্চলের মানুষের। এর সঙ্গে আপনাদের বাড়তি একটি পানি প্রয়োজন হয় কৃষি কাজে, সেটি আমরা জেনে থাকি। তো সেটি আপনি প্রতিবেদন তৈরি করতে গিয়ে কী পেয়েছেন? কোন কোন পানি পাওয়ার ক্ষেত্রে সংকট বেশি তৈরি হচ্ছে, দৈনন্দিন কাজে নাকি কৃষিতে? এবং সেক্ষেত্রে সংকটটি মোকাবেলায় রাষ্ট্রের উদ্যোগ কতটা পেয়েছেন আপনি প্রতিবেদন তৈরি করতে গিয়ে? আপনাকে যদি শুরুতেই বলি যে একেবারে নদী পাড়ের কথা বলি, নদীর পাড় দিয়েই শুরু করতে চাই। করতোয়া নদীর পাড়ে আমরা গিয়েছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে। সেখানে আমরা যেটি দেখেছি যে করতোয়া নদীর একেবারে তীরের উপরে যে গ্রাম, সেই সাহেবগঞ্জ গ্রাম, সেই গ্রামে আমরা কি দেখলাম যে
নদীতে কোনো পানি নেই এবং নদীর পাড়ের যে মানুষগুলো আছে, যে জনবসতি যারা বসবাস করছেন, তাদের পানির জন্য আমরা হাহাকার করতে দেখেছি। এবার গোটা বৈশাখের শেষ, জ্যৈষ্ঠের শুরু পর্যন্ত আমরা এই চিত্রটা কিন্তু দেখেছি গোবিন্দগঞ্জের গ্রামটিতে। সেই গ্রামবাসী যেটি বলছেন যে তাদের টিউবওয়েলে পানি নেই। পানি না থাকার কারণে গ্রামের মানুষকে খাবার পানি কিংবা দৈনন্দিন কাজে যে ব্যবহারের প্রয়োজন হয় পানির, সেই পানির জন্য তাদেরকে সাবমার্সিবল পাম্পের উপর এখন ভরসা করতে হচ্ছে। যেই মানুষগুলো মোটামুটি সামর্থ্যবান, সেই মানুষগুলোর বাড়িতে হয়তো 2-1টা বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে, আর গ্রামের অধিকাংশ বাড়িতে সাবমার্সিবল পাম্প নেই। তো যাদের বাড়িতে এই সাবমার্সিবল পাম্প বসানো সম্ভব হয়নি, একজন দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষ 25 থেকে 30 হাজার টাকা খরচ করে তার কোনোভাবেই সাবমার্সিবল পাম্প স্থাপন করার সাধ্য নেই। যার কারণে এই মানুষগুলো প্রতিবেশীদের বাড়িতে, যারা সামর্থ্যবান, তাদের বাড়ি থেকে পানি সংগ্রহ করে তারা খাবারের পানিটা জোগাড় করে। আর ওই যে করতোয়ার যে প্রবাহ নেই, তারপরেও তলদেশে যতটুকু পানি আছে সেই পানিতেই তারা রান্নাবান্না থেকে শুরু করে গোসল এই কাজটা করছে। আপনি আরেকটি বিষয় তুলে এনেছেন প্রতিবেদনে, যে বাঁধ নিয়ে বলেছেন যে আপনি ব্রহ্মপুত্রের প্রায় 18টি স্থানে বাঁধের কথা বলেছেন, মানে এটি কি সংকট তৈরি করছে? আমি যদি ব্রহ্মপুত্র নদের কথা বলি, যেই ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে, ব্রহ্মপুত্রের নদের জল ব্যবহার করে একটা সময় কৃষিতে সেচ দেয়া হতো, সেই ব্রহ্মপুত্র নদে আমরা দেখছি যে এবার গ্রীষ্মকালে, প্রতিবার গ্রীষ্মকালেই এটি আসলে মরে যায় বলা চলে, একটা মরা নদীতে পরিণত হয়। এবারও তার ব্যতিক্রম চিত্র কিন্তু আমরা দেখিনি, বরং এবার সেই চিত্রটা কিন্তু অনেকটা দীর্ঘায়িত হয়েছে। আপনার বৈশাখে হাঁটু জল থাকে, আমরা বলি, বর্ষায় নদী ভরে যায়, কিন্তু এবার এই সংকট কেন তৈরি হলো, সেটি কি পেয়েছেন? সংকটটি কেন, একদম ছোট্ট করে বলবেন। এটি হচ্ছে যে উজান থেকে যে পানির প্রবাহ আসে, উজান থেকে যে পানি ব্রহ্মপুত্রকে সরবরাহ করে, সেই ব্রহ্মপুত্র নদে কিন্তু পানির অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে। এর পেছনের যে কারণ, সেটি হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে লিঙ্কেজ যে নদীগুলো আছে, ছোট ছোট নদী কিংবা উজানে যে নদ নদীগুলো আছে, সেই নদ নদীগুলোকে আপনার বাঁধের মালা পরিয়ে আপনার এই পানি প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে ব্রহ্মপুত্রে কিন্তু পানি থাকছে না। জি বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ফিরতে চাই, আমাদের অতিথি রয়েছেন, দুঃখিত আমরা আমাদের দুজন প্রতিবেদকের, আমাদের সহকর্মীর বক্তব্য শুনছিলাম। আমরা একটু আমরা যিনি আলোচনা করব তার একটি প্রাথমিক ধারণা আমরা আপনাকে দিচ্ছিলাম আমাদের দুজন সহকর্মীর মাধ্যমে। ফিদা ভাই, একটু জানতে চাই, আমি একটু বলতে চাই, বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশের 41% মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। বলা হচ্ছে 61% মানুষ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত নিরাপদ পানির ক্ষেত্রে, এবং যদি বলি সুন্দরবন এলাকার উপকূলীয় এলাকায় প্রায় 73% পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। আপনি পানি নিয়ে দেশ বিদেশে নানান আমরা দেখি সভা সেমিনার করেন, বাংলাদেশ তো রয়েছেই, এই সংকটটি নিয়ে আপনি গবেষণা করছেন, আপনার প্রতিষ্ঠান রয়েছে গবেষণা করেন পানি নিয়ে, কি অবস্থায় আসলে আমরা আসলেই আছি বাংলাদেশ? আমরা কিন্তু পানি বলতে শুধু নদীর পানি বা নিশ্চয়ই এই যে ব্যবহার ওয়াসার পানি বুঝি না, পানির আরও অনেক ধরন রয়েছে, কোথায় আছি আমরা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যদি দেখেন না, বাংলাদেশের আমাদের যে নদীর যে পানিগুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটি হচ্ছে সারফেস ওয়াটার, একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। আমাদের বাংলাদেশ জানেন যে 3টি বড় বড় আমাদের যে বেসিন আছে তার ডাউন স্ট্রিমে, এবং আমাদের প্রতি বছর যে পানির যে পরিমাণটা আসে সেটা প্রায় 1200 BCM। BCM মানে হচ্ছে প্রায় বিলিয়ন কিউবিক মিটার। এটা হচ্ছে আমাদের সারফেস ওয়াটার। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু গ্রাউন্ড ওয়াটার আছে। একটা স্ট্যাটিস্টিকে আমরা দেখেছি যে আমাদের প্রতি বছর প্রায় 55 বিলিয়ন কিউবিক মিটার গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন করা হয়। এখন সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের এই যে পানি যে 1200 BCM-এর কথা বললাম, এটা কিছুটা কন্ট্রিবিউট করে গ্রাউন্ড ওয়াটারকে, কিন্তু এই পানির যে আমাদের বাংলাদেশে যে প্রবাহিত হয়, এটা দেখা যায় যে ড্রাই পিরিয়ডে এই প্রবাহ একদম কমে যাচ্ছে, কমে যেয়ে এটা প্রায় কিছু কিছু ক্ষেত্রে এটা শূন্যের কোঠায় নেমে আসে। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের আপস্ট্রিমে বিভিন্নভাবে পানির ব্যবহার বেড়ে গেছে। টোটাল কিন্তু এই বেসিনগুলোতে বা বিশ্বে পানির পরিমাণ কিন্তু সেম, কিন্তু আমাদের ব্যবহার বেড়ে যাওয়ার জন্য এখন এই পানির সংকটটা মূল যেটা কারণ। আর এটা ছাড়াও আর যেই কারণগুলো আমরা দেখেছি, যে আপনি যেহেতু দক্ষিণ অঞ্চলের কথা বললেন, বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে, সেখানে তো লবণাক্ততা একটা বড় প্রবলেম। সাতক্ষীরা, বাগেরহাটে, পুরো আমাদের কোস্টাল এরিয়াতে দেখবেন যে পানি, বিশেষ করে সুপেয় পানির, তো আমি যেটা বলছিলাম যে এই যে পানি যে আছে এর মধ্যে কতটুকু ব্যবহারযোগ্য, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আমরা অনেক পানি হয়তো ইরিগেশনের পারপাসে আমরা ইউজ করতে পারি,
মানে আমরা সেচ কাজে, কিন্তু আমরা সুপেয় পানি হিসেবে ড্রিঙ্কিং পারপাজে সব পানিকে আমরা ইউজ করতে পারি না। আমরা দেখেছি যে এই সাতক্ষীরা, বাগেরহাট বা এই অঞ্চলগুলোতে আমাদের লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে এটা বোথ সারফেস ওয়াটারের যে লবণাক্ততা সেটাও যেমনভাবে বাড়ছে, তেমনিভাবে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারে যে আপনার লবণাক্ততা দুটাই বেড়ে যাচ্ছে। কেন এটা বেড়ে যাওয়ার মূল যেটা কারণ, আপনি জানেন যে আমাদের এই পুরো লবণাক্ততাকে ঠেকিয়ে রাখে আমাদের আপস্ট্রিম থেকে যখন সারফেস ওয়াটার ফ্লোটা আসে। তো যখনই এই আপস্ট্রিমে এই ফ্লোর পরিমাণটা কমে যায়, এই কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। কমে যাওয়ার একটি কারণ হচ্ছে আমাদের নদ নদীগুলোর সাথে কানেক্টিভিটি নষ্ট হয়ে গেছে। আর আমাদের এই বেসিন ভিত্তিক যে কথাটা বললাম, যে আমাদের পুরো বেসিনে যে পানির পরিমাণটা কমে গেছে, কারণ আপস্ট্রিমে অনেক জায়গায় উইথড্র হচ্ছে, এটা একটি মূল কারণ। আর আরেকটি কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য এই জিনিসটা হচ্ছে। আপনাদের ফিরবে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল হাই। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল হারুন চৌধুরী। স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই খুলনার খবর। আমরা দেখছিলাম যে সুন্দরবন এলাকার, উপকূলীয় এলাকার 71% মানুষই সুপেয় পানি পাচ্ছেন না, লবণাক্ততায় পানি পুরো এলাকা ছেয়ে গেছে। এই যে পুরো খুলনার যে সাতক্ষীরা, বাগেরহাট বা যদি আমরা বরিশাল এলাকায় যাই, পটুয়াখালী, বরগুনা, এখানে একই অবস্থা। এটির কারণ আপনি কি মনে করছেন? সেখানকার সাধারণ মানুষ কি দায়ী এটির জন্য, নাকি পানি উন্নয়ন বোর্ড কিংবা জনস্বাস্থ্য অধিদপ্তর তাদেরও কিছু করবার ছিল? আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? কি বলবো, সম্ভবত তিনি আমাকে শুনতে পাচ্ছেন না। আমরা নিশ্চয়ই তিনি আমার কথা যখন শুনতে পাবেন তার কাছে আবারও আমরা ফিরবো। আমরা একটু যেতে চাই পানি উন্নয়ন বোর্ডের পরিচালক ডক্টর আনোয়ার জাহিদ আপনার কাছে। আপনি এতক্ষণ নিশ্চয়ই শুনছিলেন, সবার কথা শুনছিলেন। আপনারা তো কর্তৃপক্ষ, পানির সুপেয় পানি বলি কিংবা নদীর যদি আমরা বলি সেই প্রবাহ ধরে রাখা কিংবা ড্রেজিং করে নদীর পথ ঠিক রাখা, কিংবা বাঁধের কথা বলি। আমাদের প্রতিবেদনে উঠে এসেছিল বাঁধ, বলছিল যে বাঁধের মালা দিয়ে আপনারা ব্রহ্মপুত্র আটকে রেখেছেন। কথাটা যদি বাঁধের মালা একটি ইতিবাচক শব্দ, কিন্তু নিশ্চয়ই এটি সেখানকার মানুষ এটি ইতিবাচকভাবে বলে না। কেন এই সংকটগুলো তৈরি হলো পুরো দেশে? ধন্যবাদ। কর্তৃপক্ষ হিসেবে আমি ছোট, আমি গবেষণাই মূলত করে থাকি। আর বাঁধের যে প্রসঙ্গগুলো বলছেন, বাঁধগুলো আমাদের দেশে যে বাঁধগুলো তৈরি হচ্ছে এগুলো মূলত নদী ভাঙন থেকে মানুষকে রক্ষা করা, এটা করতে হয়। তারপর হচ্ছে যে বন্যার কবল থেকে মানুষকে রক্ষা করা। আমরা উপকূলীয় এলাকায় যদি যাই, সেখানে পোল্ডার আছে, পোল্ডার করা হয়েছে যাতে লবণ পানি আমাদের বিভিন্ন এলাকাতে প্রবেশ করতে না পারে, এবং লবণ পানি প্রবেশ না করলে তখন মানুষ তার জীবন ধারণের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করতে পারে। তো এমনি আমি সার্বিকভাবে যদি বলি যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো হচ্ছে সারফেস ওয়াটারের সঙ্গে ওয়াটার বোর্ড যে কাজগুলো করছে এগুলো প্রয়োজনীয়। এখন এই কাজগুলো করতে গিয়ে যদি পরিবেশ বা কোনো দিক দিয়ে কোনো নেতিবাচক প্রভাব তৈরি হয়, সেটার সংখ্যাটা আমি বলবো খুব অল্প। তারপরও তৈরি হলে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে, এবং নেতিবাচক প্রভাবগুলো যাতে কম হয় সেখানে উত্তরণের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। না, কিন্তু সেটাই মানে এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে কিনা? আর আপনি দেখছেন পানির কিন্তু আমাদের স্তর, আমরা বলছিলাম কোথায় নেমে যাচ্ছে, আমাদের লবণাক্ততা কি পরিমাণ বেড়ে গেছে। আমি তাহলে আমার মূল বিষয়ে আসি, গ্রাউন্ড ওয়াটার। পৃথিবীতে যত পানি আছে তার 1/3-এরও কম পানি হচ্ছে ব্যবহারযোগ্য। তার মধ্যে 0.6% হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, এবং গ্রাউন্ড ওয়াটারটাই হচ্ছে সুপেয় পানির প্রধান উৎস। মানুষের আগ্রহ সেখানে বেশি। ফিদা ভাই বলেছেন যে ওয়াটার রিসোর্স কিন্তু কনস্ট্যান্ট। পৃথিবীতে যত পানি আছে পানির পরিমাণ বাড়ে না, এক ফর্ম থেকে অন্য ফর্মে যায়। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে পানির পরিমাণ, কিন্তু আমাদের ডিমান্ড, চাহিদা কিন্তু বাড়ছে। আমাদের পানির জন্য আমাদের পানি ব্যবহার করতে হচ্ছে, এটা যদি খুব অল্প পানি লাগে, যত পানি ব্যবহার করি তার 4 থেকে 5% লাগে হচ্ছে আমাদের পানীয় পানি বা গৃহস্থালী কাজে। আমাদের বড় ব্যবহার হয় হচ্ছে কৃষিকাজে, সেখানে প্রায় 80% পানি ব্যবহার হয়, যা ব্যবহার করা হয়। তার মধ্যে আবার ড্রাই ইরিগেশন পিরিয়ডে ইরিগেশনের জন্য যে পানিটা প্রয়োজন হয় তার প্রায় 80% পানি আসে গ্রাউন্ড ওয়াটার থেকে। এর সঙ্গে আমাদের যোগ হচ্ছে শিল্প কারখানায় পানির ব্যবহার। শিল্প কারখানাগুলো কিন্তু মূলত গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে। এখন আমরা বললাম যে পানির পরিমাণ বাড়ছে না, কিন্তু চাহিদা বাড়ছে। এই চাহিদাটা আপনি কত দূর পর্যন্ত নিয়ে যাবেন,
এর সঙ্গে আমাদের অপব্যবহার হচ্ছে, তারপর হচ্ছে অতিমাত্রায় ব্যবহার হচ্ছে। সব কিছু মিলিয়ে পানির উপর একটা চাপ পড়েছে। আপনি ঢাকার প্রসঙ্গে যদি আসেন, ঢাকা কত মানুষকে থাকার জন্য ব্যবস্থা করে দিবে? ঢাকার নিচে যে অ্যাকুইফার আছে যেখান থেকে আমরা গ্রাউন্ড ওয়াটার তুলি, তার তো একটা লিমিটেশন আছে। এখন পর্যন্ত ঢাকা ওয়াসা এখনও যত পানি তার সাপ্লাইয়ের কাজে ব্যবহার করে তার প্রায় 66% আসে গ্রাউন্ড ওয়াটার থেকে। আচ্ছা, কিন্তু একটি আমাদের জানার বিষয় যে এই যে পানির স্তরটি নিচে নেমে যাচ্ছে দিন দিন, এবং সেটি 2050 সালে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা নিচে নেমে যেতে পারে, এবং সেটি কিন্তু ভয়াবহ শঙ্কার বিষয়, এবং বলা হচ্ছে এটি কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের একটি কারণ হতে পারে। আমরা নানান বিষয়ে গবেষকরা বলে থাকেন। তো এই যে নিচে নামার যে কারণটি পানির স্তর, এটি ধরে রাখার কোনো উপায় আছে কিনা, বা রাষ্ট্রের কোনো পরিকল্পনা আছে কিনা, আপনারা কোনো পরিকল্পনা করছেন কিনা, একটু আমি সে বিষয়ে জানতে পারবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে, কথা বলছিলাম পানি ভাবনা নিয়ে। আমরা একটু যেতে চাই, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন রয়েছেন উপকূলীয় এলাকা খুলনা থেকে, আর একজন রয়েছেন আমাদের উত্তরাঞ্চলের বগুড়া থেকে। আমরা একটু শুরুতে খুলনা যেতে চাই। আমরা আগের আপনাকে যুক্ত করতে পারিনি যান্ত্রিক ত্রুটির কারণে। আমাদের সঙ্গে রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল হারুন চৌধুরী। জি স্যার, আপনার কাছে আমার জানবার ছিল যে খুলনা উপকূলীয় এলাকার যে পানির একটি সংকট, সেখানে সুপেয় পানির সংকট আমরা দেখেছি। সুন্দরবন এলাকায় 71% মানুষ বা পরিবার সুপেয় পানি পায় না। এটি কি মনে করছেন, এটি কি পুরোটাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, নাকি মানুষেরও কোনো দায় আছে, বা সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলি আমরা, কিংবা জনস্বাস্থ্য অধিদপ্তর বলি, বা আরও যারা যারা রয়েছেন, তাদেরও কিছু করবার ছিল কিনা? আপনার গবেষণা কি বলে? জি, আসলে সত্যিকার বলতে আমরা এখন খুব সহজভাবে আমাদের অনেক দায়কে জলবায়ুর উপর চাপিয়ে দিয়ে নিজের দায়টাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করি। বস্তুতপক্ষে আমি দীর্ঘ 25 বছরের অধিক সময় এই অঞ্চলে গবেষণা করে যেটা দেখছি যে জলবায়ু কিছুটা দায়ী আছে, যেমন আপস্ট্রিম ওয়াটার ফ্লো একটু আগে বলছিলেন ডক্টর ফিদা, সেটা যেমন কিছুটা আছে, তার সঙ্গে কিন্তু আমরা এই অঞ্চলের মানুষরা এই পানির যে বিভিন্ন স্তরে যে মিষ্টি পানি থাকে সেটির কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট আমাদের নাই। না থাকার প্রেক্ষাপটে আমরা যথেচ্ছভাবে কিন্তু সেই গ্রাউন্ড ওয়াটারটাকে, আমরা ফ্রেশ ওয়াটারটাকে আপটেক করছি। ফলে সেই পানিটা নেয়ার কারণে আমরা ঠিক জানি না আমাদের অ্যাকুইফারে কতটুকু পানি আছে, কতটুকু নেওয়া যাবে। যথেচ্ছভাবে যেখানে সেখানে ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে, ফলে দেখা যাচ্ছে প্রতি বছরই কোনো না কোনো লেয়ারে কিন্তু মিষ্টি পানি আর থাকছে না। তখন স্বাভাবিকভাবেই একটু নিচের দিকে যেতে হচ্ছে, নিচের লেয়ারে যাচ্ছে। আমার দেখাই সেখানে 650 ফিটে পানি পাওয়া যেত, সেটা এখন ঠেকেছে প্রায় 950-র বেশি, 1000-এরও বেশি স্থান ভেদে ফিটে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যখন উপরে মিষ্টি পানির লেয়ারটা খালি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু সাবসারফেস লিচিং হয়ে কিন্তু লবণ পানি সেই লেয়ারটাকে করে ফেলছে ভরাট। ফলে কিন্তু এই যে লবণ পানি আসছে বাড়ছে বলছি আমরা, এটা কিন্তু তার একটা কারণ। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের উপরে বৃষ্টির পানি যেটা আমাদের জমা হতো বিভিন্ন ওয়াটার বডিতে, যেটা চুয়ে চুয়ে আমাদের লেয়ারগুলোকে ভরাট করতো, বেশিরভাগই কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই যে পুকুর, জলাশয় বা যে নদী অববাহিকা, যে সমস্ত আপনার জলাভূমি ছিল, সব কিছুই কোনো না কোনোভাবে আমরা নিজেদের স্বার্থে ভরাট করে ফেলছি। একদিকে বালু দিয়ে ভরাট করে এগুলোকে হাউজিং বানাচ্ছি, উপকণ্ঠ বানাচ্ছি, ইভেন প্রত্যন্ত অঞ্চল কয়রা, শ্যামনগরের মতো জায়গাও কিন্তু এগুলোকে ভরাট করে বিভিন্ন প্রকল্প করছি। আবার অন্যদিকে আপনি জানেন অপরিকল্পিতভাবে আমরা লবণ পানি ঢুকিয়ে বিভিন্ন জায়গায় চাষবাস করছি, যেখানে মিষ্টি পানি নাই, সেখানে সেই লবণ পানি আবার তোলার কারণে সেই গ্রাউন্ড ওয়াটার টেবিলগুলো বা অ্যাকুইফারগুলো ভরাট হচ্ছে। ফলে এইখানে শুধুমাত্র জলবায়ুকে দায় দিয়ে নিজের দায় দায়ী, যদি একটু স্পষ্ট করে বলেন। এই যে এটা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জনগণ এবং এটা যারা মনিটর করার জন্য বিভিন্ন দপ্তর আছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যারা এই ডিপ টিউবওয়েলগুলো বসায়, যারা মনিটর করে, তারা সবাই দায়ী। এবং আমরা যারা বসায় মালিক,
প্রয়োজন হলে আমার টাকা আছে, আমি একটা ডিপ টিউবওয়েল বসিয়ে ফেলছি। ফলে এখানে আমরা সবাই দায়ী, কেউ কিন্তু দায় থেকে এড়াতে পারি না। তবে যাদের মনিটর করা উচিত ছিল তারা মনিটর করছে না। আর অন্যদিকে যেটা যে অপরিকল্পিতভাবে আমরা কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গায় লবণ পানি তুলে বিভিন্ন ধরনের চাষাবাদ করছি, সেটাও কিন্তু দায়ী। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার সাথে আবার যুক্ত হবে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু যেতে চাই বগুড়ে, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুল হাই, তিনি সরকারি আজিজ হক কলেজের শিক্ষক। একটু আপনার কাছে জানতে চাই, খুলনার আমাদের হারুন স্যার বলছিলেন যে যত্রতত্র গভীর নলকূপ বসানো অনেকটা দায়ী এই যে পানির সংকট কিংবা নিচের স্তরে যে পানি কমে যাওয়া। আবার আমরা বগুড়ায় দেখছি যে চাষাবাদ করবার জন্য সেখানে বিভিন্ন জায়গায় আপনারা গভীর নলকূপ বসাচ্ছে সেখানকার কৃষকরা। তাহলে এখন সেখানকার তাহলে কি অবস্থা? একদিকে বলা হচ্ছে গভীর নলকূপের সমস্যা, আবার প্রয়োজনও আছে। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। আসলে আমার সহ আলোচক স্যার ঠিকই বলেছেন, শুধু জলবায়ু পরিবর্তনের উপর আমরা দায় চাপিয়ে দিতে পারি না, আমাদেরও অনেক ধরনের পরিকল্পনা করা দরকার। বগুড়া তথা নর্থ বেঙ্গলের কথা যদি আমরা বলি, তাহলে বলা যায় যে পুরো নর্থ বেঙ্গলই কৃষি প্রধান এলাকা। এখানে কৃষি উৎপাদনের জন্য এই এলাকা বিখ্যাত, বিশেষ করে ধান উৎপাদন। আর আমরা জানি যে আমাদের দেশে যেই উচ্চ ফলনশীল জাতের ধানগুলো চাষাবাদ করা হয়ে থাকে তার সবগুলোতে প্রচুর সেচের প্রয়োজন হয়। এখন আমরা এটা জানি না যে এই এলাকায় কোন মৌসুমে কত সেচের প্রয়োজন আছে, গ্রাউন্ড ওয়াটার লেভেলে কত পানি আমার সংরক্ষিত আছে, কতটুকু আমরা তুলব, কতটুকু গৃহে ব্যবহার করব, কতটুকু কৃষিকাজের জন্য ব্যবহার করব বা কতটুকু শিল্পে ব্যবহার করব, এইগুলো সম্পর্কে আমার জানা মতে বোধহয় সুস্পষ্ট কোনো গবেষণা আমাদের নেই। ফলে যেটা হচ্ছে যে আমরা যত্রতত্র যে যেমনভাবে পারছি ডিপ টিউবওয়েল বসাচ্ছি, পানি উত্তোলন করছি, নদীর পানিগুলোকে দূষিত করছি, জলাধারগুলো ভরাট করে ফেলছি। সব মিলিয়ে যেটা হচ্ছে পানির সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। আমরা যদি পানির উৎস, সুপেয় পানির যে তিনটা উৎস, সেই উৎস ভিত্তিক আলোচনায় যাই, তাহলে আমরা কি দেখব? মূলত তিনটি উৎস থেকে আমরা সুপেয় পানি পাই। প্রথমত বৃষ্টির পানি, দ্বিতীয়ত ভূপৃষ্ঠস্থ পানি যেটা নদ নদী খাল বিলে থাকে সমুদ্রের পানি ব্যতীত, আর তৃতীয়ত ভূগর্ভস্থ পানি যেটা অ্যাকুইফারগুলোতে সঞ্চিত থাকে। এখন প্রথম উৎস যেটা বৃষ্টিপাত, আমরা আবহাওয়া অধিদপ্তরে একটা গবেষণায় দেখেছি যে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হচ্ছে দেরিতে, আবার মৌসুমটা দীর্ঘায়িত হচ্ছে। বিগত কিছু বছর যাবত আমরা দেখছি যে আমাদের এখানে যেটা হওয়ার কথা যে মের শেষ থেকে জুনের প্রথম সপ্তাহে এই এলাকায় মৌসুমী বায়ুটা প্রবেশ করে এবং বৃষ্টিপাতের সূচনা হয় বা বর্ষাকালের সূচনা হয়ে থাকে। কিন্তু বিগত কয়েক বছর থেকে আমরা দেখছি যে জুনের প্রথম সপ্তাহে কিন্তু বর্ষার সূচনা হচ্ছে না, অর্থাৎ মৌসুমী বায়ু তখন পানি প্রয়োজন হচ্ছে, তখন আপনারা পানি তুলছে কৃষকরা ঠিক সময়ে, যেমন জি 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 কারণ জানুয়ারি থেকে মে পর্যন্ত তো শুষ্ক মৌসুম, এই সময় পানির প্রচুর প্রয়োজন হয়। তো এই সময়টায় যদি বৃষ্টিটা দীর্ঘায়িত হয়, সঠিক সময় না হয়, তাহলে তো পানির প্রয়োজন হয়। এটা কিন্তু একটা জলবায়ু পরিবর্তনের একটি কিন্তু প্রভাব, সেটি কিন্তু আবার আপনার মানতে হবে। জি, এটা জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব। ঠিক আছে, আমরা দ্বিতীয় উৎসে যদি যাই, ভূপৃষ্ঠস্থ পানি যেগুলো নদ নদী খাল বিলে সঞ্চিত থাকে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা দেখছি যে আমাদের উজানে প্রায় সবগুলো নদীতে, নর্থ বেঙ্গলে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে, আমরা যদি বগুড়ার কথা বলি, করতোয়া, মহানন্দা, আত্রাই কিংবা ওদিকে পদ্মা নদীর কথা বলি, সবগুলোর উৎসমুখী কিন্তু ভারতে। প্রথমত সেইগুলোতে বিভিন্ন ধরনের অবকাঠামো করার ফলে পানির প্রাপ্যতা এদিকে কমে গেছে। কমে গেলে যেটা হচ্ছে যে সামান্য পানিটুকু আসছে, সেই পানিটুকু পরিবহনের মতো ক্ষমতা আর থাকছে না, ফলে সেগুলো জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আরেকবার ফিরবো। আপনার কাছে ফিরতে চাই একটি তথ্য দিয়ে। আমরা তো বাংলাদেশের কথা বলছিলাম, যদি বিশ্বের কথা বলি, একটি গবেষণা বলছে যে বিশ্বের প্রায় 220 কোটি মানুষ পানির সংকটে ভুগছে এবং এবারই 2050 সাল নাগাদ 500 কোটিতে পৌঁছাতে পারে এই সংকটটি। তার মানে এই সংকট কিন্তু শুধু বাংলাদেশে নয় বা আমাদের সুন্দরবনে নয়, পুরো বিশ্বেই সংকটটি চলছে। আপনি শুনছিলেন গভীর নলকূপের প্রয়োজনীয়তা, আবার এটি কি সমস্যা, তাহলে সমাধান কি? তাহলে দেখুন, গভীর নলকূপের কথা যেটা বগুড়া থেকে বলছিলেন, আমি যেটা সবসময় বলে থাকি যে আমাকে গ্রাউন্ড ওয়াটার উঠাতেই হবে, সেটা কৃষিকাজের জন্য হোক
বা সুপেয় পানির জন্য হোক, কিন্তু আমরা যেটা করছি অপরিকল্পিতভাবে। আমি সবসময় একটা কথা বলে থাকি যে পানিকে হারভেস্ট করতে হবে, মাইনিং নয়। আমরা যেটা করছি এখন মাইনিং করে ফেলছি, মানে যে পরিমাণ পানিটা বৃষ্টির পানি দিয়ে রিচার্জ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, আমি শুধু সেইটুক পরিমাণ পানি উঠানোর জন্য আমার একটি ক্ষমতা থাকা উচিত। কিন্তু আমি যদি তার চেয়ে বেশি পানি উঠিয়ে ফেলি, তাহলে যেটা আপনি বলছিলেন বা আপনি প্রতিবেদনে বলছিলেন যে আমাদের প্রতি বছর 2 থেকে 4 মিটার নেমে যাচ্ছে, স্তর নেমে যাচ্ছে, এটা ঢাকাতে বিশেষ করে, কারণ ঢাকার ব্যাপারটা আলাদা। ডক্টর আনোয়ার জাহিদ সাহেব উনি আরও ভালো করে বলবেন, কারণ আমাদের পুরো ঢাকা শহরের উপরে একটি ওভার কনসলিডেটেড একটা ক্লে আছে, সেটা ভেদ করে পানি যেতে পারে না, তার জন্য রিচার্জ হচ্ছে না, যেটাই আমরা উঠিয়ে ফেলছি এটা মাইনিং হয়ে যাচ্ছে। তার মানে আমরা অ্যাসেস করতে হবে সবার আগে আমাদের গ্রাউন্ড ওয়াটার কতটুকু আছে এবং কোথা থেকে আমাদের গ্রাউন্ড ওয়াটার আমরা উঠাতে পারি। এটা কিন্তু আমরা যদি সঠিকভাবে আমরা এই অ্যাসেসমেন্টটা না করি, তাহলে এই যে যত্রতত্রভাবে যেভাবে গ্রাউন্ড ওয়াটারটাকে উঠানো হচ্ছে, এটা সমাধান কখনোই সম্ভব নয়। তার জন্য আমাদেরকে অ্যাসেস করে, এবং আমাদের যেহেতু ডিম্যান্ড বাড়ছে, আমাদের পানির পরিমাণটা সেম, তাহলে আমাদের করণীয় কি? কাউকে তো যুক্ত করতে চাই বা জানতে চাই আপনার কাছে, এই যে গভীর নলকূপ বসানোর বিষয়টি আমরা বিভিন্ন বাংলাদেশের গ্রামে গঞ্জে দেখি যে উপজেলা চেয়ারম্যানের কাছে গেলেই তিনি একটি স্বাক্ষর দিয়ে গভীর নলকূপ দিয়ে দিচ্ছে, আবার যার টাকা আছে সে চাইলেই তার টাকা দিয়ে বসিয়ে নিতে পারছে। এটি কি মানে এই জিনিসটা আমি বলছি এটা সঠিক হচ্ছে না। কারণ হচ্ছে যখনই আপনি খুব কাছাকাছি 2টি নলকূপ বসাবেন, তখন যে গ্রাউন্ড ওয়াটারটাকে আমরা যে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসছি, সেটা যে রিচার্জ হচ্ছে কিনা সেটা যেমন মনিটরিংয়ের একটা বিষয় থাকে, আরেকটি হচ্ছে যে এটা একটা পার্মানেন্ট ওয়াটার মাইনিং হয়ে যাচ্ছে। এই মাইনিংটার জন্যই কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে 2011-তে যে ওয়াটার অ্যাক্ট করেছে, যেটা ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন, এবং সেখানে একটা বাধ্যবাধকতা আছে, আপনি যখনই কোনো গভীর নলকূপ বসাবেন সেটার একটা আপনাকে পারমিশন নিতে হবে। তখন বাংলাদেশে তো আমাদের এই আইনের প্রতি সে কিন্তু পারমিশন দেওয়ার না, সে তো পারমিশন দিচ্ছে, উপজেলা যে পারমিশন যে দিচ্ছে যারা আছেন তারা তো দিতে হবে এটা ওয়ার্ডপুর থ্রুতে। এই পারমিশনটা দিবে হচ্ছে ওয়ার্ডপুর কাছে, আপনারা অ্যাপ্লিকেশন করবেন গভীর নলকূপ বসানোর জন্য, তারা পারমিশন দিলে এটা বসাতে হবে। এটা হচ্ছে আমাদের আইনগত যে বাধ্যবাধকতা। এটা কিন্তু রাষ্ট্রীয় টাকা করছে, এটা কিন্তু জনগণ টাকা দিচ্ছে না। এক্স্যাক্টলি, তো এইটা পারমিশন দিচ্ছে, এটা কিন্তু সরকারিভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। জি, কিন্তু এটা তো পালন হচ্ছে না। কারণ হচ্ছে যে চেয়ারম্যান বলেন বা আমাদের উপজেলা চেয়ারম্যান বলেন বা ইউনিয়ন পরিষদ, তারা সে তো জানছে না যে আমাদের এখানে গ্রাউন্ড ওয়াটারের স্ট্যাটাসটা কি, এটা কি আমরা কি এটাকে মাইনিং করে ফেলছি কিনা, বা আমরা বৃষ্টি থেকে বা সারফেস ওয়াটার থেকে এটা কতটুকু রিচার্জ হচ্ছে। এই অ্যাসেসমেন্টটা যদি আমরা পুরো বাংলাদেশের উপজেলা অনুসারে না করি যতদিন পর্যন্ত সঠিকভাবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে আমাদের এই ওয়াটার যে এক্সট্রাকশন করছি এটা আমাদের বিশ্বব্যাপী, যে আপনি যেই ইসের কথা বললেন যে এটার দুর্লভ, মানে আস্তে আস্তে এটা আরও সংকটটা বাড়বে। তাহলে আমাদের করণীয়টা কি? আমি প্রথম যে করণীয়টা বলবো যে আমাদের এই ব্যাপারে, আমি করণীয়তে আসবো আপনার কাছে, আমি তার আগে একটু জানতে চাই, আমি সেটি বিষয়ে আলোচনা করবো। ডক্টর আনোয়ার জাহিদ, আপনি একটু বলবেন যে এই যে যত্রতত্র গভীর নলকূপ বসানোর পারমিশন আপনাদেরই কেউ না কেউ দিচ্ছে, রাষ্ট্রের একজন কর্তৃপক্ষ দিচ্ছে, প্রতিনিধি দিচ্ছে, তাহলে এটি কে দেখবে তাহলে? যদি সেই আমি রাষ্ট্রীয় কাঠামোতে আসি, আমাদের কিন্তু একটা ওয়াটার পলিসি আছে, 99 সালে হয়েছে, তারপর ওয়াটার অ্যাক্ট হয়েছে 13 সালে, ওয়াটার রুলস হয়েছে 18 সালে। ডকুমেন্টগুলো খুব ভালো। এখানে সারফেস ওয়াটার ব্যবহারের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এটা মানা হচ্ছে না, গ্রাউন্ড ওয়াটার বেশি অ্যাবস্ট্রাক্ট হচ্ছে। এবং এখানে পানি ব্যবহারের প্রায়োরিটির কথাও পানি আইনে বলা আছে, যা আমরা জানি যে ডিমান্ড বাড়ছে, পানির পরিমাণ বাড়ছে না, তাইলে কে আগে পানি পাবে, এগুলো কিন্তু অ্যাক্টে বলা আছে। এবং অ্যাক্টের মধ্যে বলা আছে যে আমাদের অলরেডি ওয়াটার স্ট্রেস এরিয়া কোনগুলো, এগুলো আইডেন্টিফাই করা। এবং এই অ্যাক্টেই আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা লেভেলে কমিটির কথা বলা আছে, যে কেউ যদি লার্জ স্কেলে, মানে একটা প্রোডাকশন টিউবওয়েল বা সারফেস ওয়াটার লার্জ স্কেলে ব্যবহার করতে চায়, তাকে আবেদন করতে হবে ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল অথবা জেলা লেভেল কমিটির কাছে। ওই কমিটি যাচাই বাছাই করে দেখবে, তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দেখবে যে তাকে দেওয়ার মতো পানি আছে কিনা। পরিবেশের কথাও মাথায় রাখতে হবে। তো আমাদের কাঠামো কিন্তু আছে। এখন হ্যাঁ, আমরা স্বীকার করি যে এগুলোর অ্যাপ্লিকেশনটা খুব একটা ভালো হচ্ছে না। তো আমাদের কাঠামো আছে, অ্যাপ্লিকেশন ভালো হচ্ছে না, খুব একটা ভালো, হয়তো একদমই হচ্ছে না। আমি আপনার কাছে ফিরবো নিশ্চয়ই। আরেকটি তথ্য দিতে চাই আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন খুলনা এবং বগুড়া থেকে, তাদের উদ্দেশ্যে যে আপনার কাছে একটু বলে দিতে চাই যে বিশ্বের মোট জনসংখ্যার 26% মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত যখন, এবং বলা হচ্ছে সেটি যে মৌলিক স্যানিটেশন সুবিধা, সেখান থেকে প্রায়
এই শতাংশটা প্রায় 50% পৌঁছেছে যারা যারা বঞ্চিত। এই যখন অবস্থা, তখন আপনারা বলছিলেন যে গভীর নলকূপে একটি সমস্যা, আবার বলছিলেন যে লবণাক্ত পানি বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে, বিশেষ করে সাতক্ষীরা বা বাগেরহাট অঞ্চলে সেটিও এই পানির সংকট তৈরিতে একটি নেতিবাচক প্রভাব পড়ছে। তাহলে একদিকে গভীর নলকূপ আপনারা বলছেন প্রয়োজন, আবার একদিকে লবণাক্ত পানীয় মাছ ব্যবসা বা নানান ব্যবসার কারণে প্রয়োজন। তাহলে এখানে আসলে কি করণীয় হওয়া উচিত, এটা আপনারা সে দুজন সে উত্তর দিবেন। তবে দর্শক তারা নিচ্ছে আপনারা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম পানি ভাবনা নিয়ে। আমরা জানতে চাচ্ছিলাম আমাদের দুজন অতিথি রয়েছেন খুলনা এবং বগুড়া থেকে, নিশ্চয়ই আমাদের সঙ্গে তারা রয়েছেন, আমরা একটু তাদের কাছে ফিরতে চাই। আমরা প্রথমেই খুলনায় যেতে চাই। আপনি বেশ কিছু কথা বলছিলেন যে লবণাক্ত পানির ব্যবহার নানান কাজে ব্যবহার হচ্ছে, গভীর নলকূপের কথা বলছিলেন। সেখানে আসলে তাহলে কী করণীয়? যারা লবণাক্ত পানি ব্যবহার করছেন তাদেরও প্রয়োজন রয়েছে নিশ্চয়ই। আমি হয়তো আপনি ভালো বলতে পারবেন, কোনো একটা ব্যবসা বাণিজ্য আছে, আবার গভীর নলকূপও আমি ব্যবহার করছি, তাহলে কি করা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের আমি বলছিলাম আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু আইনের যে প্রয়োগ বা এই আইনগুলো আমাদের দেশে কতজন মানুষ জানে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ খুব লিমিটেড লোক ছাড়াই আইনগুলো জানে না। আইনের প্রয়োগের কথা তো আমি পরেই আসছি। না জানার কারণেই কিন্তু মানুষ অনেক সময় এই কাজগুলো করে, এটা যেমন একটা দিক। আর যেটা করণীয় সেটা হচ্ছে যে এই পুরো বিষয়গুলোকে, সমস্যাগুলোকে নিয়ে আমাদের একটি সমন্বিত পরিকল্পনা দরকার। কারণ যেখানে লবণ পানি দিয়ে চাষাবাদ দরকার সেই এরিয়াটা জোনিং করতে হবে। যেটা মিষ্টি পানির আধার হিসেবে আমরা ব্যবহার করছি সেইটাকে আইডেন্টিফাই করতে হবে। পানি তোলার আগে মিষ্টি পানির আধারে কি পরিমাণ পানি আছে, কতটুকু নেওয়া যাবে, এটি যেমন অ্যাসেসমেন্ট করে করা উচিত। আর মূলত এইটা একটা ন্যাচারাল ওয়াটার। আমরা সাধারণত ন্যাচারাল ওয়াটার খুব সহজলভ্য, সহজে নিয়ে নেই, কিন্তু বস্তুতপক্ষে এই ন্যাচারাল ওয়াটারটা নেয়ার ফলে আমার পরিবেশে কী ধরনের ইম্প্যাক্ট হবে, এটা যদি একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আমাদের হতো তাহলে পরে কিন্তু সেই বিষয়টা মানুষ জানলে মানুষ কিন্তু ভাবতো। কিন্তু এই জিনিসগুলো কিন্তু যারা মানছে না বা যারা ভাবছে না, যারা না মেনে ব্যবহার করছে, তাদের কি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটি দেখেছেন কিনা? কি মানছে না মানে ডিপ টেবল বসেই ফেলছে নিয়ম না মেনে, তাই তো? আমি যদি আপনাকে বলি যে আপনি তখনই তো একটা মানুষকে বলবেন আপনি মানছেন না কেন, আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আপনি, শুধু তাই নয়, বাংলাদেশের 80% মানুষই আমার ধারণা এই নিয়ম কানুন সম্পর্কে তারা অবহিত নয়, জানেই না। সামাজিক পরিস্থিতি আমাদের বাংলাদেশে যে সমস্ত কড়াকড়ি নিয়ম আছে সেগুলোই তো আমরা পালন করি না, আমরা তার বাইরে যে কিছু একটা নিজের স্বার্থে করে ফেলতে চাই। আর সেখানে যেগুলো মানুষ স্বাভাবিকভাবে জানে না সেগুলো মানুষ পালন। আমরা একদম আপনার বিষয়টি বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বগুড়া যেতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুল হাই। স্যার আপনি একটু বলবেন, এই যখন অবস্থা আমরা বলছিলাম কিন্তু শুধু বাংলাদেশে না পুরো বিশ্বে, সেটা আপনার উত্তরাঞ্চলেও রয়েছে। আপনি এর আগে দুটি বিষয় বলছেন, ভূগর্ভস্থ পানি এবং বৃষ্টির পানি নিয়ে, সেটি সঠিক বন্টন বা ব্যবহার হচ্ছে না। এখন কি করণীয় বলে আপনি মনে করছেন, একদম ছোট্ট করে বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যদি গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভরশীলতা কমাতে চাই তাহলে সারফেস ওয়াটারের ব্যবহার অবশ্যই বাড়াতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সারফেস ওয়াটারে কি, অর্থাৎ আমাদের প্রাকৃতিক যে জলাধারগুলো সেগুলোতে কি পানি রয়েছে? থাকলেও সেগুলোর গুণগত মান কি ঠিক আছে? যদি ঠিক না থাকে তাহলে সেগুলো ঠিক করার ব্যবস্থা আমাদের নিতে হবে। যেমন আমাদের বর্জ্য ব্যবস্থাপনা আইনটা সঠিক করতে হবে। যেন আমরা তো দীর্ঘদিন ধরে নদীগুলোকে ডাম্পিং প্লেস হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ যাবতীয় আবর্জনা আমরা নদীতে নিক্ষেপ করছি। এই যদি অবস্থা হয় তাহলে নদীর পানির গুণগত মান তো ঠিক থাকবে না, ঠিক না থাকলে সেই পানি আমরা ব্যবহারও করতে পারবো না। এখন এই ব্যবস্থার নিরসনে আমরা অনেকগুলো প্রতিকারমূলক ব্যবস্থা করতে পারি। যেমন আমরা যদি গৃহ নির্মাণ আইনে গৃহের প্ল্যান পাস করার আগে যদি আমরা সংযুক্ত করে দিতে পারি, ব্যক্তি পর্যায়ে যারা বাড়িঘর বানাবেন তাদের বাড়ির ডিজাইনে রেইন ওয়াটার সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে, না থাকলে বাড়ির প্ল্যান পাস করা যাবে না, এটা একটা হতে পারে। আর একটা অববাহিকা ভিত্তিক সমাধানের পথে যদি আমরা যাই, যে কোন অববাহিকায় কতটুকু পানি আছে, বর্ষায় কতটুকু পানি আসে, সেই পানিগুলোকে যদি আমরা সংরক্ষণ করে
আমরা অ্যাকুইফারে সেইগুলো রিচার্জ করতে পারি, তাহলে এটা একটা সমাধান হতে পারে। আর উত্তরাঞ্চলের একটা বিরাট সমস্যা তো আছেই, এখানে বৃষ্টিপাতের পরিমাণ ভৌগোলিকভাবে কম, এছাড়া বনায়নের পরিমাণও কম। আমার সামাজিক বনায়ন নিয়ে আমার একটা প্রশ্ন আছে। সামাজিক বনায়ন আমরা করছি পরিবেশের ভারসাম্য রক্ষা প্লাস বৃষ্টি এবং অনেক সমাধানের জন্য, কিন্তু আমরা সামাজিক বনায়নের যে উপকারভোগীরা আছে তাদেরকে এই গাছগুলো বিক্রি করে একটা নির্দিষ্ট মেয়াদের পরে গাছগুলো কেটে বিক্রি করে তাদেরকে উপকার দেওয়ার আমরা চেষ্টা করছি। জি, আপনাকে এটা অসংখ্য মনে হয় ধন্যবাদ। আমরা খুব আপনাদের বুঝতে পেরেছি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সহকর্মী সাজিদ আরাফাত, আপনার কাছে একটু ফিরতে চাই। অনেকগুলো সমস্যা আপনি তুলে এনেছেন, পানির যে সংকট, আপনি পরিবেশ মন্ত্রীর সাথেও কথা বলেছেন, তো তারা কি বলেছে, মানে তারা ব্যবস্থা নিচ্ছে না কেন, ব্যবস্থা নিয়েছে এমন কোনো উদাহরণ তারা আপনাকে দিয়েছিল কিনা কেউ? ধন্যবাদ। আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। এই প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে আমি পানি আইন 2013 এর কিছু ডাটাবেস দেখেছি। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই রয়েছিল সুপেয় পানি, 2 নম্বরে কৃষিকাজের সেচের পানি এবং 8 নম্বরে গিয়ে রয়েছে শিল্প কারখানার যে ব্যবহৃত পানি সেই পানি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকার আশেপাশে গাজীপুর বলি, নারায়ণগঞ্জ বলি, সাভার বলি, ঢাকার আশেপাশে যে চারপাশে নদী রয়েছে সেই নদীগুলো দূষণ করে বিভিন্ন ধরনের কলকারখানা কিন্তু গড়ে উঠেছে। অনেক ধরনের ইন্ডাস্ট্রি এই পানিগুলো তারা দূষণ করছে এবং একই সঙ্গে প্রচুর পরিমাণ পানি ভূগর্ভস্থ থেকে তারা তুলে আনছে। সেই জায়গা থেকে সুপেয় পানির কিন্তু সংকটটা দেখা দিয়েছে। এবং পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গের কথা শুনলাম, দক্ষিণবঙ্গের যে চিত্র দেখেছি যে সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং লবণাক্ত পানির যে সুপেয় পানির যে মিঠা পানির যে উৎসগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই লবণাক্ত পানির প্রভাবে। সব কিছু মিলিয়ে আমরা পরিবেশ মন্ত্রীকে কিন্তু প্রশ্ন করেছিলাম যে এই সমাধানের উদ্যোগ আপনারা কিভাবে নিচ্ছেন বা নেবেন কিনা। তিনি কিন্তু একটি আশ্বাস দিয়েছেন যে প্রধানমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তার মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া যে সারা বাংলাদেশে যে পানি নিয়ে কাজ করে যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় তারাও কিন্তু বেশ আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু এটির সমাধান আসলে হবে কিনা জানি না। বরাবরই করে আসছে সবাই, কিন্তু পানিকে মানবাধিকার হিসেবে কিন্তু গণ্য করেছে। এবং আপনি যে তথ্যগুলো দিলেন যে বর্তমানে 220 কোটি মানুষ পুরো বিশ্বের, 2025 বা 50 সাল নাগাদ 500 কোটি মানুষ, এগুলো কিন্তু সবই আশঙ্কার কথা আমরা শুনছি। সেই জায়গা থেকে সমাধানটা আসলে কি হবে আমি জানি না। সঙ্গে যারা আছে, আমি আনোয়ার স্যারকেও একটু প্রশ্ন রাখতে চাই যে পানির যে আইন 2013 সেটিতে আমরা একেবারে 8 নম্বরে যে শিল্প কলকারখানার যে পানির ব্যবহার, তারা কিন্তু সুপেয় পানির সংকটটা ঘটাচ্ছে কিনা। একেবারে অনেক প্রচুর পরিমাণ পানি আমরা বিভিন্ন কারখানায় দেখছি যে আরএমজি সেক্টরেও আমরা কিন্তু দেখে থাকি ডেনিম তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পানি ভূগর্ভস্থ থেকে তুলে আনা হয়। সেটি কি সুপেয় পানির সংকটকে আরো বাড়িয়ে তুলছে কিনা, বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশে আমরা দেখেছি এরকম। এই যে আমরা আলোচনা করলাম যে ঢাকাতে 2 মিটার 3 মিটার করে প্রতি বছর নেমে যাচ্ছে, এটার জন্য কিন্তু ঢাকার যে অ্যাবস্ট্রাকশন এটা যেমন দায়ী, এর সঙ্গে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোও দায়ী। ঢাকার চারপাশে ইন্ডাস্ট্রিগুলো প্রচুর পানি তুলছে, যার ফলে ঢাকাতে যে হরিজন্টাল ইনফ্লো যেটা ওয়াটারের ছিল এটা কিন্তু কমে গেছে। ইন্ডাস্ট্রি হবে যেমন ধরেন আমাদের নদী তীরবর্তী এলাকায় ইন্ডাস্ট্রিয়াল জোন করে সেখানে ইন্ডাস্ট্রিগুলো যেতে পারে, এবং এখন যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোকেও ধীরে ধীরে রিলোকেট করা উচিত। আমি একটু তথ্য দিতে চাই। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তার পানি বিজ্ঞান দপ্তরের মাধ্যমে, আমি যেখানে কাজ করি, গত 60 বছর ধরে কিন্তু বৃষ্টির পানি, সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারের তথ্য সংগ্রহ করছে। আমরা কিন্তু অ্যাসেসমেন্ট করছি না তা না, 60 বছর ধরে আমরা এই কাজটা করছি। এবং এই 60 বছরের ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রায় 2/3 এলাকাতে গ্রাউন্ড ওয়াটার লেভেল বর্ষাকালে যেখানে থাকার কথা এইটা নেমে যাচ্ছে। এটা কখন হয়? যখন অ্যাবস্ট্রাকশনটা রিচার্জের চেয়ে বেশি হয় তখন এই ঘটনা ঘটে। ঢাকায় 2-3 মিটার করে নামছে, বরেন্দ্র এলাকায় 1 মিটার করে নামছে, অনেক এলাকাতে কয়েক সেন্টিমিটার করে নামছে। এই নামাটা কাম্য না। এইসব জায়গাতে সরকার ম্যানেজড একুইফার রিচার্জ, আমাদের বগুড়ার অধ্যাপক মহোদয় বলেছেন, সরকার ম্যানেজড একুইফার রিচার্জ করতে চাচ্ছে। আমাদের যেহেতু প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির পানিটাকে আর্টিফিশিয়ালি কন্টামিনেশন যাতে না যায়
ম্যানেজড রিকভারি রিসার্চ করে পানির স্টোরেজটা আপনারা কাজ করছেন এই সমাধানে। কিন্তু আমি একটু জানতে চাই, নামই দেওয়া হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, হয়তো পানির একটা উন্নয়ন বা কিছু একটা ঘটাবে এমন নিশ্চয়ই প্রত্যাশা থেকে এটি করা হয়েছে। আমরা আসবো, মানে সেই কাজটা আসলে কতটুকু করছে এই পানির উন্নয়ন? দেখুন, আমরা সেই উত্তরে জানবো। দর্শক তার নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, একটু পরে সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম পানি ভাবনা নিয়ে। আমরা ছিলাম ডক্টর ফিদা ভাই আপনার কাছে। এই যে পানি মানে যে সংকটটি চলছে পুরো দুনিয়াব্যাপী চলছে, হয়তো আমাদের বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যেহেতু বাংলাদেশে বেশি বা দক্ষিণ অঞ্চলে বেশি, সেই হিসেবে এই অঞ্চলের দেশ হিসেবে আমাদের হয়তো নেতিবাচক প্রভাবটা বেশি। তো এই সংকট কাটাতে কিন্তু মানে পরিবেশ, জলবায়ু, বন মন্ত্রণালয় রয়েছে, পানির উন্নয়নের জন্য পানি উন্নয়ন বোর্ড রয়েছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, মানে এরা আসলে কতটুকু কাজ করছে, উন্নয়ন কতটুকু ঘটাতে পারছে পানির? না দেখুন, কাজ করছে তারা, কিন্তু আমি যে জিনিসটা বলবো যে আমাদের যদি পুরো পানির ব্যবহারটা দেখেন, যেটা ডক্টর আনোয়ার জাহিদ সাহেব বলছিলেন যে আমাদের 88% পানির ব্যবহার তো হচ্ছে কিন্তু ইরিগেশনে, তার মানে সেচ কাজে, এবং আমাদের যে বাকি যে 12% সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং ডোমেস্টিক পারপাসে ইউজ হচ্ছে। এবং বা আমাদের যে পানি আইন আছে সেখানে বলা হয়েছে সবচেয়ে অগ্রাধিকার পাবে হচ্ছে আমাদের ড্রিঙ্কিং, তারপর হচ্ছে ইরিগেশন। এখন এই আমাদের যে ইরিগেশনের যে পানিটা, এই ইরিগেশন পানি আমাদের এফিসিয়েন্সি হচ্ছে মাত্র 52%। আমরা যে করণীয়, আমরা অনেক কিছু বলছি, ম্যানেজ অ্যাকুইফার, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমরা যদি এই ইরিগেশন এফিসিয়েন্সিটাকে আমরা বাড়াতে পারি, যেটা বিশ্বে ফ্রান্সে বা অন্যান্য দেশে ইরিগেশন এফিসিয়েন্সি হচ্ছে 75 থেকে 85%, তার মানে আমরা 48% পানিকে নষ্ট করে ফেলছি, অপচয় করছি। এই অপচয়টাকে যদি আমরা কমাতে পারি, তাহলে আমরা এই সেম অ্যামাউন্ট পানি দিয়ে আমরা কিন্তু আরও বেশি ইরিগেশন করতে পারবো। দিস ইজ ওয়ান। সেকেন্ড যেটা আমি বলবো, যেটা উনি কিছুটা বলার চেষ্টা করেছেন, যে শেষের দিকে আসছি একটু তাড়াতাড়ি, জি বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রির কথা যেটা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আমাদের যেটা এখন সবচেয়ে বেশি করণীয় করা উচিত, যে আমরা যেটাকে 3R বলি, যে পানির ব্যবহারকে রিডিউস করতে হবে, রিইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে। এই রিসাইকেল যদি আমরা করতে পারি ইন্ডাস্ট্রির জন্য, তাহলে তার কিন্তু আর ভূগর্ভস্থ পানি বারবার তুলতে হচ্ছে না। যেই পানিটাই তুলছে, সেই পানিটাকেই তারা যদি পরিশোধন করে এটাকে রিসাইকেল ইউজ করে, তাহলে যেটা দুই অধ্যাপক সাহেবরা বলছিলেন যে আমরা পানিকে দূষিত করে ফেলছি, সারফেস ওয়াটারকে দূষিত করে ফেলছি, সেই দূষিতটা হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমরা সেম কোয়ান্টাম অফ ওয়াটারটাকে আমরা বারবার ইউজ করতে পারছি। হয়তো কিছু পরিমাণ পানি অ্যাড করতে হতে পারে। আমি মনে করি এই উপকূলীয় এলাকার যে সংকট, আর উপকূলীয় সংকটটা আমি যেটা বলবো যে আমাদের ছোট্ট করে আমি বলবো যে আমাদের যে আপস্ট্রিম থেকে যে ওয়াটার ফ্লোটাকে বাড়াতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে পন্ড এলাকা, যেখানে আমরা বৃষ্টির পানিটাকে ধরে রাখতে পারি, এবং আমাদের কিছু কিছু জায়গাতে যেটা বাঞ্ছনীয় সেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেটা আমরা বলি ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট। আমরা ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট এবং পন্ডের মাধ্যমে যদি পানি রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় সুপেয় পানি বিশেষ করে এটার জন্য আমরা দিতে পারবো। ডক্টর আনোয়ার জাহিদ আপনার কাছে, আপনারা মানে আমরা দেখি পানি উন্নয়ন বোর্ড শুধু জিও ব্যাগ ফালাচ্ছে বা নদীর রক্ষাবাদ করছেন বা নদী ভাঙন ঠেকাচ্ছেন, মানে এটি কি আপনাদের মূল কাজ? পানির যে একটি সংকট পুরো দুনিয়াব্যাপী চলছে, এবং এটি অনেক বড় সংকট, কিন্তু বলা হচ্ছে যদি জলবায়ু ঠিক না হয়, যদি পানির সংকট না কাটে, পৃথিবী কিন্তু বাঁচবে না, ধ্বংস হয়ে যাবে। তো সেটি করতে আপনারা আসলে কেন সেই দিকে মনোযোগ দিচ্ছেন না? আসলে দেখেন, পানি ব্যবস্থাপনার কিন্তু দুটো দিক। বাংলাদেশে কিন্তু হাইড্রোমেট্রোলজিক্যাল ডিজাস্টারটাও একটা বড় ফ্যাক্টর। এই ডিজাস্টার থেকে মানুষকে রক্ষার জন্য ওয়াটার বোর্ডের প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। আপনি যে কথাগুলো বললেন, নদী ভাঙন, বিভিন্ন বিষয়, নদীর পানি ব্যবহারযোগ্য কবে হবে? সব পানি নদীর পানি, আর যেটা একদম 20 সেকেন্ডে বলবেন। হ্যাঁ, দ্বিতীয় যেটা, এটার জন্য কিন্তু কাজ করছে। আমি বললাম 60 ইয়ার্স ধরে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ওয়াটার রিসোর্সটাকে অ্যাসেস করছে। কেন করছে? যে আমার কি পরিমাণ পানি আছে, আমি কোন সোর্স থেকে কোন কাজে পানিটা ব্যবহার করতে পারবো। এটার জন্য কিন্তু পানি বিজ্ঞানে 60 ইয়ার্সের ডেটাবেজ আছে। এইগুলো অ্যানালাইসিস করে গবেষকরা, পলিসি মেকাররা কিন্তু ডিসিশন নিচ্ছেন, কাজ কিন্তু করছে। হ্যাঁ, কাজেই এখন আমরা যেটা বলতে পারি যে এই ডেটাগুলো, আমাদের পর্যাপ্ত ডেটা রয়েছে, এই ডেটাগুলোকে ব্যবহার করে আমাদেরকে ওয়াটার বাজেটে যেতে হবে, যে আমার একটা এলাকাতে আমার ওয়াটারের চাহিদা কি, এই চাহিদা মেটানোর জন্য আমার কি পরিমাণ পানি আছে, কে করবে? এটা পানি আইনে বলা আছে। পানি আইনের মাধ্যমে এটা সংস্থা নির্বাচন করে
ওয়ারপো তো পলিসি নিয়ে কাজ করবে, একটা সংস্থাকে দায়িত্ব দিতে হবে জি, যারা আপনাকে ধন্যবাদ। কাজগুলো সাজিদ, করবে। উনি বলছেন যে পানির যেই আইন বলছিলেন যে নির্ধারণ করতে হবে, সেটি কি মনে হয় সেটি কারা করবে, সম্বন্ধটা আছে কিনা আপনি একদম 10 সেকেন্ডে বলবেন। সমন্বয়টার কিন্তু অভাব আমরা দেখেছি। পানি উন্নয়ন বোর্ড বলি বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা জলবায়ু মন্ত্রণালয়, PWDA, কিছু মিলিয়ে কিন্তু পিডব্লিউডি যেগুলো বললেন, সবার সমন্বিত একটা উদ্যোগ মনে হয় আমাদের প্রয়োজন। স্যার যেটি শুরুতেই বলছিলেন যে ঢাকায় 66% পানি কিন্তু ভূগর্ভস্থ, সেই পার্সেন্টটা কিন্তু আস্তে আস্তে ভূমির উপরই স্থলে যে পানি রয়েছে সেটি কিভাবে ব্যবহার বাড়ানো যায় সেদিকেও কিন্তু সেটি করতে হলে সমন্বয় দরকার। যে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত কথা বলার জন্য। দর্শক, আমরা শুনছিলাম পানির যে একটি সংকট পুরো বিশ্বব্যাপী চলছে, তার বাইরে বাংলাদেশে নয়, সেই সংকট কীভাবে কাটানো যায়। আমরা যে মধ্য কথায় গিয়ে পৌঁছালাম যে একটি সমন্বয় দরকার। রাষ্ট্রের যতগুলো সংস্থা রয়েছে, সেটি পানি উন্নয়ন বোর্ড কিংবা পানি মন্ত্রণালয় কিংবা নৌ পরিবহন মন্ত্রণালয় রয়েছে জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা সবাই মিলে যখন একটি সমন্বয় করতে পারবে তখনই কিন্তু এই সংকট থেকে বের হয়ে আসা যাবে এবং পানি নিয়ে যে ভাবনা আছে আমরা আলোচনা করলাম সেখান থেকে বের হয়ে এসে একটি সংকটমুক্ত দেশ হিসেবে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এখন প্রকাশ। আপনারা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv/এখন, ইউটিউব এখন ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।